নমস্কার। হিন্দু সংহতির ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 16ই আগস্ট 2021। আজ থেকে ঠিক 75 বছর আগে আমাদের এই প্রিয় কলকাতার বুকেই ঘটে গেছিল এক বীভৎস হত্যা লীলা। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নার প্ররোচনায় উনি ঘোষণা করেছিলেন, এই দিনটিকে ঘোষণা করেছিলেন ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে, অর্থাৎ প্রত্যক্ষ সংগ্রামের দিন। এবং তার এই প্রত্যক্ষ প্ররোচনাতে মুসলিম লীগের হারমাত বাহিনী সকাল থেকেই নেমে পড়েছিল কলকাতার বুকে হিন্দু নিধন যজ্ঞে। সেই দিনে বাঙালি হিন্দুর সেই নিধন যজ্ঞে হাজার হাজার বাঙালিকে প্রাণ দিতে হয়েছিল। ঘটনাচক্রে ঠিক তার এক বছর বাদেই ভারতবর্ষ সেই বহু প্রতীক্ষিত স্বাধীনতা পায় 1947 সালের 15ই আগস্ট। কিন্তু আশ্চর্যের বিষয়, তারপরে এই ঘটনায় যারা দায়ী ছিল তাদের নিয়ে না হলো কোনো তদন্ত, না হলো কারো কোনো বিচার, না হলো কারোর কোনো শাস্তি। উল্টে আমরা দেখলাম একটা সুপরিকল্পিত প্রয়াস এই ঘটনাকে বাঙালি হিন্দুর জনমানস থেকে, স্মৃতি থেকে ভুলিয়ে দেওয়ার একটা প্রয়াস। কিন্তু 75 বছর বাদেও সেই ঘটনা সমানভাবে প্রাসঙ্গিক হয়ে রয়েছে। আজও আমরা দেখতে পাচ্ছি সেই 46-এর পুনরাবৃত্তি হওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে শারীরিকভাবে। তো সেই প্রাসঙ্গিকতাকে মাথায় রেখে আজকে হিন্দু সংহতির এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে বক্তারা আছেন। তারা এই সমস্ত পরিস্থিতিকে মূল্যায়ন করবেন এবং আপনাদের সামনে তাদের মূল্যবান বক্তব্য এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। আজকে আমাদের সঙ্গে আছেন হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য, আছেন হিন্দু সংহতির সাধারণ সম্পাদক শ্রী রজত রায়, আছেন হিন্দু সংহতির অন্যতম সহসভাপতি শ্রী শান্তনু সিংহ, এবং আছেন হিন্দু সংহতির আরেকজন সহসভাপতি শ্রীদেব চ্যাটার্জি মহাশয়। তো আমি প্রথমে শান্তনু সিংহ মহাশয়কে ডেকে নেব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতার 75 বছর, কিন্তু যে ইতিহাসটা সংসর্পণে আমাদের জ্ঞান থেকে, মনন থেকে, মানসিকতা থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল বা হয়েছে, সেটা হচ্ছে এই যে স্বাধীনতা আমরা পেলাম, যেভাবে ক্ষুদিরাম স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিলেন, বিনয় বাদল দীনেশ রাইটার্সের অলিন্দ যুদ্ধে নিহত হলেন, ফাঁসি হলো, রাসবিহারী বোস জাপানে চলে গেলেন, সুভাষ বোস আইএনএ নিয়ে ভারতবর্ষে ইংরেজদের ভিত নাড়িয়ে দিলেন, সাভারকার বছরের পর বছর আন্দামান সেলুলার জেলে কাটালেন। সেই স্বাধীনতা কিন্তু আমরা পেলাম না। আমরা পেলাম এক খণ্ডিত ভারতবর্ষ। এই খণ্ডিত ভারতবর্ষে যে ভিত্তির উপর স্থাপন হলো, তার 16ই আগস্ট 76তম দিবস, 76তম বছর, যে বছর 16ই আগস্ট ভারতবর্ষের বাংলায় একটা মুসলিম লীগের ডাকে একটা ভয়ঙ্কর রায়ট হয়েছিল, দাঙ্গা হয়েছিল। ঐতিহাসিকরা যার নাম দিয়েছিলেন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। খেয়াল রাখতে হবে, মুসলিম লীগের দপ্তর বম্বেতে, জিন্না আছেন বম্বেতে। ডাইরেক্ট অ্যাকশনের নামে পাকিস্তান পেতে হলে ডাইরেক্ট অ্যাকশন চাই, পাকিস্তান পেতে হলে
হিংস্রতা দেখানো চাই, এই দাবি নিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিলেন। বাস্তব রূপ কোথায় পেল? বাস্তব রূপ প্রকাশ পেল বাংলায়, এই কলকাতার মাটিতে। আমি জাস্ট একটা জায়গা পড়ছি ডাইরেক্ট অ্যাকশন সম্পর্কে। মোহাম্মদ আলী জিন্নাহ 1946 সালের 5ই আগস্ট স্টেটসম্যান পত্রিকায় একটা আর্টিকেল লিখলেন। বলা হলো রক্তপাত, হিংসা, দাঙ্গা মহৎ কাজের জন্য দরকার হতে পারে। bloodshed and disorder are not necessarily evil in themselves if resorted for a noble cause. Among Muslims today, no cause is dearer or nobler than Pakistan. অর্থাৎ পাকিস্তান পাওয়ার জন্য যে কোনোভাবে মুসলমানদের সংগ্রামে নামতে হবে, আর তার পরিণাম হলো গ্রেট ক্যালকাটা কিলিং। 1946-এর 16ই আগস্ট মানিকতলায় একজন গোয়ালাকে দিয়ে শুরু হলো গ্রেট ক্যালকাটা কিলিংয়ের উল্লাস বা উচ্ছ্বাস। প্রথম তাকে ছুরি মারা হলো। ওই সময় বাংলার যিনি শাসনকর্তা তিনি হচ্ছেন সুরাবর্দী, মন্ত্রিসভা মুসলিম লীগের, কর্পোরেশন মুসলিম লীগের। কর্পোরেশনের গাড়ি করে বিভিন্ন জায়গায় মুসলমান গুন্ডাদের পাঠানো হতে লাগলো যে হিন্দু নিধন যজ্ঞ করতে হবে পাকিস্তান পাওয়ার জন্য। জিন্নাহ আরো বললেন, কি বললেন? হোয়াট উই হ্যাভ ডান টুডে is the most historic act in our history. মাথা রাখতে হবে, ইন আওয়ার কথাটা খেয়াল রাখুন, ইন আওয়ার হিস্ট্রি মানে মুসলমানদের ইতিহাসে। নেভার হ্যাভ উই ইন দ্য হোল হিস্ট্রি অফ দ্য লিগ ডান এনিথিং এক্সেপ্ট বাই কনস্টিটিউশনাল মেথডস অ্যান্ড বাই কনস্টিটিউশনালিজম। টুডে উই হ্যাভ অলসো ফর্জড এ পিস্তল and we are in position to use it. অর্থাৎ এতদিন যে আমরা যা করেছি তা নয়, আমাদের হাতে অস্ত্র আছে, পিস্তল আছে, সেই পিস্তলের সদ্ব্যবহার আমরা করব। মুসলিম লীগের এই উল্লাস, হিন্দু নিধনের উল্লাস, প্রথম দিকে হিন্দুরা কোনো রেজিস্ট করতে পারেনি। তার মধ্যে একটাই কারণ, হিন্দু মানসিকতায় এই ধরনের সাম্প্রদায়িকতা বিষ বাষ্প কোনোদিন ছিল না। তাই ডুরান্ট বলেছেন যে মাত্র ওই সময় ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষ অর্থাৎ দেশ ভাগ হয়নি, মুসলমান পপুলেশন ছিল 1/4। এই 1/4 মুসলমানরা হিন্দুদের ওপর আক্রমণ করছেন, ধর্ষণ করছেন, লুট করছেন, খুন করছে। হিন্দুরা কিন্তু রেজিস্ট করা ছাড়া তার বাইরে কিছু ভাবতে পারেনি। তার কারণ মুসলমানদের সাথে 1000 বছর থাকবার পরও হিন্দুরা কোনোদিন বুঝতে পারেনি মুসলিম মানসিকতা কি, মুসলিম যে থিওরি অফ রিলিজিয়ান সেটা কি। মুসলিম থিওরি অফ রিলিজিয়ানের একটাই বক্তব্য, পৃথিবীতে মুসলমানরা ছাড়া আর কারোর কোনো বেঁচে থাকার অধিকার নেই। এটা আমি কোরআন হাদিস থেকে বলছি, আমার নিজস্ব বক্তব্য নয়। কিন্তু জিন্নাহ যেভাবে চাইলেন মুসলমান লীগের বা মুসলিম লীগের যে দাঙ্গার, আমি দাঙ্গা কথা বলবো না, মুসলিম লীগের হিন্দু নিধন যজ্ঞ কিন্তু সেভাবে চলল না। তারা প্রথম বাধাপ্রাপ্ত হলেন, এবং এই বাধাপ্রাপ্তদের মধ্যে আমরা গোপাল মুখার্জি, যিনি গোপাল পাঠা বলেই পরিচিত, তাকে আমরা চিনি, বিজয় সিং নাহার,
কংগ্রেসের নেতা রাম চ্যাটার্জি, ফরওয়ার্ড ব্লকের নেতা, তারা এই মুসলিম লীগের হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে দাঁড়ালেন রুখে, এবং মুসলমানরা বুঝতে পারলো যে একতরফা মার দিয়ে হিন্দু মানসিকতাকে, বাঙালি হিন্দু মানসিকতাকে নষ্ট করা যাবে না। নদীর যখন বন্যা হয়, দু পাড়ি প্লাবিত হয়, এটা মুসলিম লীগ বা মুসলমানরা প্রথম বুঝতে পারলো কলকাতা দাঙ্গায়। কিন্তু কলকাতা দাঙ্গার পরেও বাঙালি মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। 1946 16ই জানুয়ারি কলকাতা দাঙ্গা, সেটা শেষ হলো বোধ হয় 20 তারিখ। ততক্ষণে 5,000 মানুষের মৃত্যু হয়েছে, অনেক নারী, অনেক মহিলা ধর্ষিতা হয়েছেন, লুট হয়ে গেছেন। ভারত সেবাশ্রম থেকে ওই সময় আনন্দবাজার পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, বিভিন্ন অঞ্চল হইতে খবর আসিতেছে যে অনেক হিন্দু নারী অপহৃতা হইয়াছেন, তাদের খোঁজ পাইলে এই ফোন নম্বরে জানান। ভারত সেবাশ্রম থেকে এ ধরনের বিবৃতি জারি করতে হয়েছিল, বিজ্ঞপ্তি জারি করতে হয়েছিল। এই যখন কলকাতা দাঙ্গা হলো, তার মাত্র 2 মাস পরে, অর্থাৎ অক্টোবর মাসে আমরা দেখলাম দুর্গাপুজো, কালী পুজো। পশ্চিমবাংলায় বাঙালিরা দুর্গাপুজো করলেন, কালী পুজো করলেন, তাদের মাথায় একবারও এলো না এই দুর্গাপুজো, কালী পুজো আর বেশি দিন করা যাবে না। কারণ মুসলিম লীগের যে সাম্প্রদায়িক রাজনীতি, মুসলমানদের যে সাম্প্রদায়িক মানসিকতা, সেখানে দাঁড়িয়ে আর বেশি দিন দুর্গাপুজো, কালী পুজো করা যাবে না। এবং তার প্রমাণ হয়ে গেল। তার মাত্র কয়েকদিন পর নোয়াখালীতে যে দাঙ্গা দেখা গেল, যে 10ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন নোয়াখালীতে দাঙ্গা শুরু হলো, এবং সেই দাঙ্গা বন্ধ হলো তখনই যখন তার বিরুদ্ধে, তার প্রতিবাদে ভাগলপুরে বাঙালি নয় বিহারিরা তার প্রতিশোধ নিতে শুরু করলো। ওই প্রতিশোধের অবস্থা এমন দাঁড়িয়েছিল যে গান্ধী কলকাতা দাঙ্গার সময় কলকাতা আসতে পারেননি, যে গান্ধী নোয়াখালীতে একতরফা হিন্দু নিধনের সময় নোয়াখালীতে যেতে পারেননি, সেই গান্ধীকে অহিংসার বাণী ছেড়ে বলতে হয়েছিল ওখানে দরকার হলে বম্বিং করতে হবে। নেহরুকে তিনি বলেছিলেন দরকার হলে হিন্দুদের ওপর বম্বিং করো। এই যে কাপুরুষতা, এই যে ভীরু মানসিকতা, এই যে হিপোক্রেসি, এর ফল আমাদের এখানে কলকাতার দাঙ্গা। প্রথম দিকটা দাঙ্গা নয়, একতরফা হিন্দু নিধন, তারপরে দাঙ্গা। তার কারণ হিন্দুরা প্রতিশোধ নিতে পেরেছিল, প্রতিরোধ করতে পেরেছিল এবং প্রতিশোধ করতে পেরেছিল। গান্ধী প্রত্যেককে ডিফাই করে পশ্চিমবাংলার হিন্দুরা, বাংলার হিন্দুরা, পশ্চিমবাংলায় বলছি কারণ গ্রেট ক্যালকাটা কিলিং কলকাতায়, যে কলকাতা পশ্চিমবাংলায় আছে, শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে যে কলকাতায় থাকতো না, সেই পশ্চিমবাংলা বা কলকাতায় আমরা দেখলাম যে হিন্দুরা প্রথম রেজিস্ট করলো এবং প্রমাণ করে দিল নেতৃত্ব যদি ঠিক থাকে, নেতৃত্ব যদি সঠিক দিশা দেখায়, বাঙালি হিন্দু লড়াই করতে পারে, বাঙালি হিন্দু লড়তে পারে, বাঙালি হিন্দু রুখে দাঁড়াতে পারে এবং বাঙালি হিন্দু প্রতিশোধ নিতে পারে। আমি কলকাতার আড্ডার উপরে বেশ কিছু কাজ করেছি, বিভিন্ন লোকের ইন্টারভিউ নিয়েছি। সেরকম ইন্টারভিউ আমাকে দিয়েছিলেন নর্থ কলকাতার একজন। উনি বলেছিলেন আমরা একটা মসজিদকে ফুটো করে দিয়েছিলাম আর তাকে টাঙিয়ে দিয়েছিলাম, আল্লাহ এই গর্ত দিয়া বাইরে পালিয়ে গিয়েছেন। ইন্টারভিউটা আমার কাছে আছে, আমি নিয়ে এসেছিলাম। আমি কিছু কাজ করেছিলাম যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্টেট সেক্রেটারি ছিলাম আমি। তা মূল যে জায়গাটা আসছি আমরা, যে মূল জায়গাটা হচ্ছে একটাই, যে আমরা আজকে গ্রেট ক্যালকাটা কিলিং থেকে যদি শিক্ষা লাভ না করতে পারি, তাহলে আগামী 75 বছরে যে আমরা স্বাধীনতা উদযাপন করছি, আগামী 75 বছর পরে এই স্বাধীনতা উদযাপন করার আমাদের কেউ থাকবে না। আমেরিকায় 300 বছর হতে চললো ওরা স্বাধীনতা উদযাপন করে, আমাদের এখানে কিন্তু স্বাধীনতা উদযাপন আর করা যাবে না।
1946-এর 16ই আগস্টের আবহাওয়া আবার নতুন করে পশ্চিমবাংলাকে গ্রাস করছে। আমরা দেখছি এখানে যে গত 15 বছরে পশ্চিমবাংলার বিভিন্ন কোনায় কোনায় প্রায় 15টি বড় দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে। এখানেও পুলিশের ভূমিকা ছিল একই রকম। সুরাবর্দির ঠিক প্রধানমন্ত্রী, তখন বাংলাকে প্রধানমন্ত্রী বলা হতো, ইতিহাস বলছে সুরাবর্দি নিজে 7জন পার্কস্ট্রিট থানা থেকে 7জন দাঙ্গাকারীকে, আমি একদম ওই লেখাটাই পড়ছি যে রমেশচন্দ্র মজুমদারের বাংলাদেশের ইতিহাস 4th ভলিউম, তার লেখাটা বলছি, কলিকাতায় হাঙ্গামার পর বঙ্গীয় আইন পরিষদে উহা লইয়া যে আলোচনা হয় তাহাতে প্রকাশ পাইয়াছিল যে পার্ক স্ট্রিট থানার আনিত 7জন অভিযুক্ত আসামিকে স্বয়ং প্রধানমন্ত্রী সুরাবর্দি আসিয়া মুক্ত করিয়া লইয়া গিয়েছিলেন। সুরাবর্দি মুক্ত করছে, ওই সময় ভাইসরয় দিল্লি থেকে কলকাতা চলে এসেছেন, নেহরু আসেননি। তিনি আগামী দিনে কে মন্ত্রী হবে, কে মন্ত্রিসভায় তার স্থান পাবেন তা নিয়ে চর্চা করছেন। গান্ধী আসেননি, কারণ গান্ধী তখন বলেছিলেন তার ইনার ভয়েস তাকে পারমিট করছে না, অর্থাৎ তিনি অন্তরাত্মার ডাক শুনতে পারছেন না, তাই গান্ধী তখন কলকাতায় আসেননি। যাদের ধারণা যে গান্ধী গিয়ে নোয়াখালীর দাঙ্গার থামিয়েছিলেন, হিন্দুদের রক্ষা করেছিলেন, তারা হয়তো জানেন না গান্ধী যখন নোয়াখালীতে গিয়েছিলেন তখন ওখানে দাঙ্গা, প্রথম কথা নোয়াখালীর দাঙ্গা হয়নি, একতরফা হিন্দু নিধন হয়েছিল। এবং গান্ধী যখন নোয়াখালীতে গিয়েছিলেন তখন হিন্দুদের কাছে আর কিছু নেই, সমস্ত হিন্দু মহিলারা ধর্ষিতা হয়েছেন অথবা মুসলমান হতে বাধ্য হয়েছেন, এবং গান্ধী অনেক পরে ওখানে গিয়ে পৌঁছেছিলেন। তাই বাস্তব বোধটা হিন্দু নেতাদের হয় না, তার কারণ বেশিরভাগ হিন্দু নেতারা হিপোক্রিট। তাই আমরা এখানে একটা জায়গায় দেখি লিওনার্ড মোজলের লেখা দ্য লাস্ট ডেজ অফ ব্রিটিশ রাজ, সেখান থেকে একটু পড়ি। উনি বলছেন, প্রথমে সুরাবর্দি পুলিশকে আটকে রেখেছিলেন, আর্মিকে ডাকেননি, তার কারণ তার ধারণা ছিল একতরফা হিন্দু নিধন হবে, মুসলমান গুন্ডারা একতরফা হিন্দু নিধন করবেন এবং তার সমর্থন দেবেন কমিউনিস্টরা, কেননা কমিউনিস্টরাই প্রথম রাজনৈতিক দল মুসলিম লীগের বাইরে যারা দাবি করেছিল দ্য ডিমান্ড অফ পাকিস্তান ইজ এ জাস্ট অ্যান্ড ডেমোক্রেটিক ডিমান্ড। এই মুসলিম লীগের দাবির সমর্থনে কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোতে সাজ্জাদ জাহির এই প্রস্তাব পাশ করেছিলেন। বাংলার বিভিন্ন স্থানে স্থানে আমরা দেখেছিলাম কমিউনিস্ট পার্টিদের মিটিং মিছিল, যেখানে দাবি করেছিলেন পাকিস্তান দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে। কিন্তু ক্রিয়ার যে বিপরীত ক্রিয়া হয়, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ রিয়াকশন, সেটা যখন হিন্দুরা করতে শুরু করলো তখন সুরাবর্দি পুলিশকে ডাকলেন, আর্মিকে ডাকলেন। লিওনার্ড মোজলে বলছেন, ইট ওয়াজ অনলি দ্য লাস্ট ডেজ অফ ব্রিটিশ রাজ, ইট ওয়াজ অনলি হোয়েন দ্য হিন্দুস অ্যান্ড শিখস had come out in retaliation, then the chief minister had called for military aid. তার আগে কিন্তু জানে, অর্থাৎ এই ঘটনা আমরা পরবর্তীকালে বারে বারে দেখেছি, কংগ্রেসের আমলে দেখেছি, বামফ্রন্টের আমলে দেখেছি, আজকে তৃণমূলের আমলে দেখছি। ইতিহাসকে যদি অস্বীকার করা হয় তাহলে আগামী দিন ভয়ঙ্কর।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার বলে একটি প্রকল্প চালু করেছেন। যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখেন সেখানে দেখবেন বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা পরিষ্কার বলছেন যে আমরা পশ্চিমবাংলার 1/3 পপুলেশন, সেখানে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার করে হিন্দু দেবদেবীকে কেন হাইলাইট করা হবে। এটা আজকে এক গাদা ফেসবুকে এরকম পোস্ট এসছে, তাই ইতিহাসকে ভুললে চলবে না। আমি ভিপি মেননের একটা কথা দিয়ে শেষ করছি, এ নেশন that forgets its geography and history does so at its own peril. নিজের ধ্বংসের বিনিময়ে একটা জাতি তার ইতিহাস ভূগোলকে ভুলে যেতে পারলেই সেটা সম্ভব হয়। আমরা হিন্দু সংহতি এটাকে ভুলতে দিতে চাই না, আর তাই 16ই আগস্ট আমরা হিন্দু সংহতির তরফ থেকে সমস্ত পশ্চিমবাংলায় রেজিস্ট্যান্স দিবস পালন করি, অর্থাৎ আমরা সেদিন রেজিস্ট করেছিলাম। ধন্যবাদ জানাই। জয় হিন্দ, হিন্দু সংহতি জিন্দাবাদ। শান্তনুদাকে ধন্যবাদ। বরাবরের মতন তিনি অসাধারণ একটি জোরালো বক্তব্য রাখলেন। এবারে আমরা ডেকে নেব আমাদের হিন্দু সংহতির অন্যতম সহসভাপতি শ্রী দেব চ্যাটার্জি মহাশয়কে। দেবদা, নমস্কার। আজকের প্রসঙ্গ 16ই আগস্ট। হিন্দু সংহতির অন্যান্য নেতৃবর্গ তাদের বক্তব্যে 16ই আগস্টের প্রামাণ্য তথ্যভিত্তিক আলোচনা করবেন। আমি সেই আলোচনায় এই জন্য ঢুকব না। আমি খুব ছোট করে আজকে যে প্রসঙ্গটা আলোচনা করতে চাই সেটা হলো বাঙালি জাতি হিসাবে 16ই আগস্টের মতো কালো দিনকে ভুলিয়ে রাখার যে প্রবণতা, তার পেছনের একটা ছোট্ট মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই মানসিকতা বাঙালির কেন আসে? আলোচনা দীর্ঘ হবে, কাজে আমি খুব ছোট করে বলবো। এর একটা মূল দায় অবশ্যই সেই সময়ের কমিউনিস্ট মুভমেন্টের রয়েছে, কারণ তদানীন্তন কমিউনিস্ট পার্টি এবং হয়তো আজকেও তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত মুসলমানদের পাকিস্তানের দাবি is their demand for self-determination, তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি অনেকটা প্রলেতারিয়েত সংগ্রামের মতো। এবং যেভাবে কমিউনিস্টরা শ্রেণীশত্রু খতম করায় বিশ্বাস করে, কিছুটা সেই মানসিকতা থেকেই 16ই আগস্টের ডাইরেক্ট অ্যাকশন ডেকে কমিউনিস্টরা তাদের চোখে শ্রেণীশত্রু খতমের একটা গর্বিত দিন হিসাবে হয়তো দেখে। আর সেই কমিউনিস্ট রেজিম স্বাধীনতার কিছু পর থেকেই শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এবং পরবর্তী ক্ষেত্রে সরকার প্রতিষ্ঠায় যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেই কমিউনিস্ট পার্টি 16ই আগস্টকে যে ভুলিয়ে দিতে চাইবে, এটা খুব একটা অবাক হওয়ার মতো ব্যাপার নয়। সেটা এই জন্য আমাকেও অবাক করে না। কিন্তু আমাকে যেটা কিছুটা এখন অবাক করে এবং যার গভীর বিশ্লেষণে গিয়ে আমি এখনো বুঝতে পারি না, সেটা হচ্ছে যে কমিউনিস্ট রেজিমের বাইরেরও যে বাঙালি সমাজ, সনাতনী বাঙালি সমাজ ছিল, তাদের মধ্যেও একটা অদ্ভুত অদূরদর্শিতা, অপরিণামদর্শিতা লক্ষ্য করা যায়। শত্রুর ক্ষতি করার ক্ষমতা কতটা, সেটা নিয়ে তারা কিন্তু কমিউনিস্ট রেজিম আসার আগেও, কমিউনিস্টদের প্রভাব প্রতিপত্তি সমাজে ততটা বিস্তার করার আগেও খুব একটা ওয়াকিবহাল ছিল না।
অ্যান্ড্রু হোয়াইটহেডকে দেওয়া গোপাল মুখোপাধ্যায়ের সেই অজানা অপ্রচলিত সাক্ষাৎকার, যেটাকে প্রচলিত করার পেছনে হিন্দু সংগতির অবশ্যই কৃতিত্ব দাবি করতে পারে। যারা এই সাক্ষাৎকারটি দেখেননি তারা হিন্দু সংগতি ব্লগে গিয়ে, ইউটিউবে গিয়ে অবশ্যই সাক্ষাৎকারটি শুনবেন। তাতে একটা জায়গায় অ্যান্ড্রু হোয়াইটহেডের প্রশ্নের উত্তরে শ্রদ্ধেয় গোপাল মুখোপাধ্যায় একটা অদ্ভুত কথা বলেছিলেন যে লড়কে লেঙ্গে পাকিস্তান এই স্লোগান কলকাতার বুকে আমি 2-1 বছর ধরেই শুনছিলাম মুসলিম লীগের মিছিল থেকে, কিন্তু লড়কে লেঙ্গে পাকিস্তানের অর্থ আমি ভেবেছিলাম যে দাবি দাওয়া আদায়ের আন্দোলন হবে, সত্যাগ্রহ হবে, ঘেরাও হবে, কিন্তু লড়কে লেঙ্গে পাকিস্তানের অর্থ যে গণহত্যা হবে, হিন্দু গণহত্যা হবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এ কথাটা কে বলছেন? যাকে আমরা 16ই আগস্টে প্রান্তিক সনাতনী সমাজকে বাঁচানোর মূল রক্ষাকর্তা বলি, তিনি বলছেন। এর গভীর, এই মনস্তত্ত্বের গভীর অনুধাবন দরকার আছে। কেন সাধারণ প্রান্তিক বাঙালি সনাতনী সমাজ, যারা কমিউনিস্ট প্রভাবের বাইরেও রয়েছে, তাদের মধ্যেও জিহাদি শক্তির ক্ষতি করার ক্ষমতা সম্বন্ধে সঠিক ধারণা আসে না? এটা একটা বিরাট গবেষণার বিষয়। আশা করি এ বক্তব্য যারা শুনবেন, ভাববেন, তারা এটা নিয়ে নিজস্বভাবে আলোকপাত করবেন। ব্যতিক্রমী বাঙালি সনাতনীরা অবশ্যই 16ই আগস্ট যাতে না ভুলিয়ে দেওয়া যায়, 16ই আগস্টের গণহত্যা, তার একটা মরিয়া চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রান্তিক বাঙালি সমাজ, প্রান্তিক সনাতনী বাঙালি সমাজ, শব্দগুলো কেয়ারফুলি উল্লেখ করবেন, লক্ষ্য করবেন, তারাই এ রাজ্যের প্রকৃত সংখ্যালঘু। কাজে এ লড়াই কঠিন লড়াই। এ লড়াইয়ের আগুন অবশ্যই আমাদের উত্তর প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিয়ে যেতে হবে, কারণ এই লড়াই দীর্ঘ লড়াই। যে মনস্তত্ত্ব 16ই আগস্টকে ভুলিয়ে দেওয়ার কাজ করে, সেই মনস্তত্ত্বই সিরাজদৌল্লাকে গ্রেট বেঙ্গলি নবাব বানায়, সেই মনস্তত্ত্বই তিতুমোরকে ব্রিটিশদের বিরুদ্ধে রেভলিউশনারি ফাইটার তৈরি করে। এই মনস্তত্ত্বের বীজ অনেক গভীরে। তো আমরা যারা প্রান্তিক সনাতনী বাঙালি সমাজকে রিপ্রেজেন্ট করি, আমরা যারা পশ্চিমবঙ্গে প্রকৃত সংখ্যালঘু, তাদের এই কঠিন লড়াই আগামী দিনে আরও শক্তিশালী হোক। 2021-এর 16ই আগস্ট যেন সেই বার্তা নিয়ে ফিরে আসে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অখণ্ড ভারত দীর্ঘজীবী হোক। ধন্যবাদ দেবদাকে তার মূল্যবান মতামত রাখার জন্য। এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের হিন্দু সংহতির অন্যতম সাধারণ সম্পাদক শ্রী রজত রায় মহাশয়কে। হিন্দু সংগতির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সদ্য গতকাল আমরা উদযাপন করেছি 74 বৎসর অতিক্রম করা ভারতবর্ষের স্বাধীনতাকে। কিন্তু এই স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে অনেক মর্মান্তিক বেদনা, দুঃখ, যন্ত্রণার ইতিহাস যুক্ত হয়ে আছে। দেশভাগের ইতিহাস যুক্ত হয়ে আছে, যার সূচনা হয়েছিল মুসলিম লীগের পাকিস্তান দাবির শুরু থেকে। একটা সময় এসে মুসলিম লীগ উন্মত্ত মরিয়া হয়ে উঠল, যে কোনো মূল্যে তাদের জন্যে পাকিস্তান চাই। 1946 সালের জুলাই মাসের শেষ দিকে বোম্বাইতে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে জিন্না বলল, উই উইল আইদার হ্যাভ ডিভাইডেড ইন্ডিয়া অর ডেস্ট্রয়েড ইন্ডিয়া। আমরা হয় ধ্বংসপ্রাপ্ত ভারত চাই, নয় বিভক্ত ভারত চাই। অর্থাৎ অখণ্ড ভারতের স্বাধীনতা মুসলিম লীগ কোনো দিন চায়নি।
তারা চেয়েছিল মুসলমানদের জন্যে স্বতন্ত্র রাষ্ট্র পাকিস্তান। পাক মানে পবিত্র। তাদের বক্তব্য ছিল কাফেরদের সঙ্গে তারা থাকবে না, অপবিত্র মাটিতে থাকবে না, তাই তাদের জন্য পবিত্র মাটি পাকিস্তান চাই। জিন্না একদম স্পষ্ট ভাষায় বলল যে আমরা ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করব 16ই আগস্ট। কি জন্যে? না মুসলমানদের জন্যে পাকিস্তান তৈরির দাবিকে সুগম করবার জন্যে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিন্না এটাও পরিষ্কার করে দিল যে মুসলিম লীগের কর্মীরা জানে ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলতে কি বোঝায় এবং সেটা কি করে উদযাপিত করতে হয়। সেটার ডাইরেক্ট অ্যাকশন ডে প্রত্যক্ষ সংগ্রামের সবচাইতে পাশবিক প্রয়োগভূমি হলো কলকাতার মাটিতে। কলকাতাকে মুসলিম লীগ বেছে নিয়েছিল দুটি কারণে। প্রথম কারণ, অবিভক্ত ভারতবর্ষে একমাত্র বাংলা প্রদেশেই মুসলিম লীগের সরকার ছিল। কিছু ইউরোপিয়ান প্রতিনিধির সমর্থন নিয়ে সুহরাওয়ার্দীর নেতৃত্বে সেখানে মুসলিম লীগের সরকার চলছিল। আর দ্বিতীয় কারণ ছিল জিন্না, সুহরাওয়ার্দী, নিজামুদ্দিন, জুলফিকার আলী ভুট্টোদের কাছে কলকাতা ছাড়া পাকিস্তানের কোনো অর্থ ছিল না। জিন্নার ভাষায় কলকাতা ছাড়া পাকিস্তান মানে তো মত ইটেন পাকিস্তান, পোকায় কাটা পাকিস্তান। তাই তারা চেয়েছিল যেন তেন প্রকারেণ কলকাতাকে পাকিস্তানের মধ্যে নিতে এবং কলকাতার সঙ্গে তার লাগোয়া শিল্প সমৃদ্ধ হুগলি, হাওড়া এবং 24 পরগনা জেলাকেও তারা অতি দ্রুত পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। কিন্তু দেশ ভাগ হচ্ছে হিন্দু মুসলমানের ভিত্তিতে। অবিভক্ত বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল, 54% মুসলমানের বাস ছিল, কিন্তু কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলো হিন্দু সংখ্যাধিক্য জেলা ছিল। কলকাতায় তখন 64% হিন্দু, 33% মুসলমান এবং 3% অন্য সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন। 20 লক্ষ মানুষের মধ্যে 12,80,000 মতো মানুষ ছিলেন হিন্দু এবং প্রায় 6,60,000 মানুষ ছিলেন মুসলমান। জিন্না দেখলো, জিন্না, সুহরাওয়ার্দী সবার কাছে এটা স্পষ্ট ছিল যে যুক্তিতে পাকিস্তান তৈরি হচ্ছে হিন্দু মুসলমান সংখ্যার ভিত্তিতে, সে যুক্তিতে কলকাতা পাকিস্তানে যাবে না। তাহলে কলকাতাকে পাকিস্তানে নিতে হলে কলকাতাকে হিন্দু সংখ্যালঘিষ্ঠ জেলায় পরিণত করতে হবে। অপরাধ বিজ্ঞানীদের ভাষায় বা যারা জেনোসাইড গণহত্যা নিয়ে গবেষণা করেছেন তাদের ভাষায়, যদি কোনো সম্প্রদায় বা গোষ্ঠী 100 জন মানুষকে নির্বিচারে গণহত্যা করা হয় তাহলে 4000 জন মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে, ভিটেমাটি ছেড়ে পলায়ন করে। জিন্নাদের হিসাব ছিল যদি 12,000 হিন্দুকে হত্যা করতে পারে কলকাতার মাটিতে তাহলে প্রায় 4,80,000 বা প্রায় 5 লক্ষ হিন্দু কলকাতা থেকে পলায়ন করবে এবং সেই জায়গাতে প্রায় 4 লক্ষ মুসলমানকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা থেকে এনে কলকাতায় বসতি স্থাপন করানো হবে। তাহলে অনায়াসে সংখ্যাধিক্যের জোরে কলকাতা মুসলিম প্রধান অঞ্চল হিসাবে, জায়গা হিসেবে পাকিস্তানে অন্তর্ভুক্ত হতে পারবে এবং এই পদ্ধতি তারা কলকাতার ক্ষেত্রে হয়ে গেলে পরে হুগলি, 24 পরগনা এবং হাওড়ার ক্ষেত্রে প্রয়োগ করবে। এই পরিকল্পনা থেকে 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডের মূল প্রয়োগ ভূমি হলো কলকাতার মাটি। আগেই বলেছি কলকাতায় তখন সুহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগের সরকার ছিল। মুসলিম লীগের মুখপাত্র দি স্টার অফ ইন্ডিয়াতে লেখা হলো, 13ই আগস্ট প্রকাশিত হলো, মুসলিমস মাস্ট রিমেম্বার দ্যাট ইট ওয়াজ ইন রমজান when permission for jihad was granted by Allah। রমজান মাসে আল্লাহ জেহাদের অনুমতি দিয়েছে। আরেকটু এগিয়ে গিয়ে ওই মুসলিম লীগের মুখপাত্র দি স্টার অফ ইন্ডিয়া লিখছে, ইট ওয়াজ ইন রমজান when 10,000 মুসলিমস আন্ডার দ্য হোলি প্রফেট কনকার্ড মক্কা। ওই রমজান মাসে মক্কা জয় করেছে ওদের মোহাম্মদ। ওদের হিসাবে আগস্ট মাসটা ছিল রমজান মাস। 16 তারিখ কেন বাছা হলো? 16 তারিখ হচ্ছে ওদের হিসাবে রমজান মাসের 18 নম্বর দিন, যে দিনে
আল বদরের রক্তক্ষয়ী যুদ্ধে কাফেরদের কচুকাটা করে মোহাম্মদ বিজয় লাভ করেছিল। আর বারটাও ছিল 16ই আগস্ট শুক্রবার। সব দিক দিয়ে ওদের কাছে সোনায় সোহাগা। কাফেরদের হত্যা করবার জন্যে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করবার জন্যে একদম প্রকৃষ্ট দিন। কলকাতায় মুসলিম লীগের মেয়র সৈয়দ মোহাম্মদ ওসমান হ্যান্ডবিল ছাপিয়ে প্রচার করলো, কাফের তোদের ধ্বংসের আর দেরি নেই। দেওয়ালে দেওয়ালে জিন্নার ঘোড়ায় চড়া তরোয়াল কোমরে নেওয়া ছবি প্রকাশ করা হলো। বিভিন্ন মসজিদে ওই শুক্রবার দিন বিশেষ নমাজের ব্যবস্থা করা হলো। মুসলিম লীগের গুন্ডাদের জন্য 1 মাসের রেশন তুলে নেওয়া হলো। মুসলিম লীগের মন্ত্রীদের ব্যক্তিগত কুপনে পেট্রোল তোলা হলো, যে পেট্রোলগুলো দিয়ে একদিকে পেট্রোল বোমা তৈরি করা হবে, অপরদিকে মুসলিম লীগের গুন্ডাদের বহন করে ট্রাকগুলো কলকাতার রাস্তায় দাপিয়ে বেড়াবে। গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ এই সমস্ত জায়গাতে বিহারি মুসলমান গুন্ডাদের এনে জড়ো করা হলো। বিহারি হিন্দু কনস্টেবলদের সরিয়ে দিয়ে সেখানে পাঠান মুসলমান কনস্টেবলদের নিয়োগ করা হলো। কলকাতার থানাগুলোতে মুসলমান ওসিকে পোস্টিং করানো হলো। আর সুরাবর্দী পরিকল্পনা করে নিল যে 16ই আগস্ট সে নিজে গিয়ে বসবে লালবাজার কন্ট্রোল রুমে। একদম ক্ষেত্র প্রস্তুত করা হলো। 16ই আগস্ট তৎকালীন মনুমেন্টের নিচে সকালের শোভাতে সুরাবর্দী নিজামুদ্দিনরা জ্বালাময়ী ভাষণ দিল। সুরাবর্দী পরিষ্কার ভাষায় বলল যে হিন্দুরা আবার প্রতিরোধ করবে কি, বিশেষ করে বাংলার হিন্দুরা মুসলমানদের কাছে কোনো প্রতিরোধ তৈরি করতে পারবে না। আর পুলিশ বা মিলিটারি যেন মাঠে না নামে সেটা তিনি দেখবেন। তিনি পরিষ্কার ভাষায় রেস্ট্রেইন করা হবে, পুলিশকে সংযত করা হবে, এই কথাটা উল্লেখ করেছিলেন। মুসলিম গুন্ডাদের কাছে খোলা মাঠ। 16ই আগস্ট তারা রে রে করে হিন্দু মহল্লায় ঝাঁপিয়ে পড়ল। পুলিশ ব্যবস্থা নেয়নি, সেনাবাহিনীকে ডাকা হয়নি। সেনাবাহিনীকে যে ডাকা হয়নি তার প্রকৃষ্ট প্রমাণ 6 বারের কংগ্রেস সভাপতি, পরবর্তী সময়ে স্বাধীনোত্তর ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ সেদিন যাচ্ছিলেন কলকাতা থেকে দিল্লি। তিনি তার গ্রন্থ ইন্ডিয়া উইন্স ফ্রিডমে লিখেছেন যে কলকাতা বিমানবন্দরে যাবার জন্যে আমি যখন বেরিয়েছিলাম তখন রাস্তা আমি বহু মৃতদেহের স্তূপ দেখলাম। আমি বিমানবন্দরে পৌঁছে দেখলাম 1 প্ল্যাটুন সেনা দাঁড়িয়ে আছে। আমি সেনাবাহিনীর কমান্ডারকে বললাম যে আপনারা কেন রাস্তায় নামছেন না শান্তি ফিরিয়ে আনবার জন্যে? আমার কথা নয়, আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে লিখছে, I asked the commander why they were not trying to restore peace and order in the city. এবার দেখুন কমান্ডার কি বলছে। ওই আবুল কালাম আজাদ লিখছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে, the commander replied that their orders were to stand ready but not to take any action. তাদেরকে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে প্রস্তুত হয়ে, রাস্তায় নামবার অনুমতি নেই। অর্থাৎ এটা স্পষ্ট যে পুলিশ এবং মিলিটারিকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল সুরাবর্দীর প্রত্যক্ষ মদতে। নিজে গিয়ে বসেছিল লালবাজার কন্ট্রোল রুমে। 16ই আগস্ট ধরে কলকাতার রাস্তায় কেবল হিন্দু হত্যা হয়েছে। মুসলিম লীগের গুন্ডারা সশস্ত্র হয়ে দাপিয়ে বেরিয়েছে। কেবল খুন নয়, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুণ্ঠন, অপহরণ অবাধে চলেছে। কলকাতা বদ্ধভূমিতে রূপান্তরিত হলো। ওদের লক্ষ্য ছিল ত্রাস সৃষ্টি করে হিন্দুদের বিতরণ করা। সেই লক্ষ্যে ওরা অনেকটা এগিয়ে গেল। কলকাতার হিন্দুরা আতঙ্কিত হয়ে পালাতে আরম্ভ করলো। সেখানেও নিস্তার নেই যে নৌকোগুলো করে গঙ্গা দিয়ে হিন্দুরা পালাচ্ছিল। মুসলিম সারেংরা ওদের লঞ্চ দিয়ে ইচ্ছা করে ধাক্কা মেরে নৌকোগুলোকে ডুবিয়ে দিচ্ছিল। সারা কলকাতা হিন্দুদের হাহাকারে আর্তনাদে পরিপূর্ণ হয়ে গেল। ওই 16ই আগস্ট দিনটা হিন্দুদের কাছে একটা
চূড়ান্ত বিপর্যয়ের দিন, দুর্ভাগ্যের দিন, দুঃখের দিন। ওই 16ই আগস্ট কলকাতা হিন্দুদের কাছে বদ্ধভূমি হয়ে দাঁড়িয়েছিল। মুসলিম লীগের গুন্ডারা অবাধে হিন্দু হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অপহরণ চালিয়েছিল, সরকারের প্রত্যক্ষ মদতে চালিয়েছিল। এই 16ই আগস্ট দিনটা হিন্দুদের জন্য একটি কালো দিন। 16ই আগস্ট দিনটি সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়, যার জন্য সেই সময়কার স্টেটসম্যান পত্রিকা তার হেডিং করেছিল দি গ্রেট ক্যালকাটা কিলিংস বলে, কলকাতার নরমের যজ্ঞ বলে। কিন্তু একটা আলোকপ্রদ দিকও আছে। 16ই আগস্ট ওই বিভৎস হিন্দু হত্যা কলকাতার হিন্দুদের মধ্যে একটা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। এই 16ই আগস্ট একতরফা হিন্দু হত্যার বিরুদ্ধে এবং 17ই আগস্ট এই ঘটনার পুনরাবৃত্তির বিরুদ্ধে 18ই আগস্ট থেকে কলকাতার মাটিতে গোপাল মুখার্জি, বিজয় সিং নাহার, যুগল ঘোষ, ভানু বোসদের নেতৃত্বে বাংলার হিন্দুরা, কলকাতার হিন্দুরা ভয়ঙ্কর প্রতিরোধ তৈরি করেছিল। কেবল প্রতিরোধ নয়, প্রতিশোধ নিয়েছিল। ওই মুসলিম লীগের গুন্ডাদের মহল্লা থেকে টেনে এনে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করেছিল। কলকাতার হিন্দুরা 16ই আগস্ট, 17ই আগস্টের প্রতিশোধ 18 এবং 19 আগস্ট নিয়েছিল। তার জন্য যে হিন্দু প্রতিরোধ, হিন্দু বীরত্ব হয়েছিল 18ই আগস্ট, তার সূত্রপাত কিন্তু হয়েছিল ওই কলকাতার মুসলিম লীগের গুন্ডাদের 16ই আগস্ট নরমের যজ্ঞের দ্বারা, হিন্দু হত্যার দ্বারা। 16ই আগস্ট দিনটি তাই আমাদের সবার হিন্দুদের কাছে এক কলঙ্কজনক দিন, ইতিহাসের একটা নৃশংস মর্মন্তুদ অধ্যায় হিসাবে স্মরণ করা উচিত, মনে রাখা উচিত। এই ইতিহাস হিন্দু সংহতি চায় সবাই জানুক, কেবল আমরা নই, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই ইতিহাস সম্বন্ধে সচেতন হয়, ইতিহাসের কোষ্ঠী পাথরে বিচার করে নিয়ে তারা যেন দিক নির্ণয় করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এর জন্য 16ই আগস্ট মুসলিম লীগের দ্বারা যে নরমের যজ্ঞ কলকাতায় হয়েছিল, সেই ইতিহাস সব হিন্দুর জানা অত্যন্ত আবশ্যক বলে হিন্দু সংহতি মনে করে। আপনাদের সকলকে নমস্কার। জয় মা কালী, জয় বাঙালি। ধন্যবাদ রজত রায় মহাশয়কে। বরাবরের মতোই অসম্ভব জোরালো বক্তব্য, ততই সুন্দর উপস্থাপনা। এবার আসছেন তার মূল্যবান মতামত জানাতে আমাদের সভাপতি, সবার শ্রদ্ধেয় শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়। নমস্কার। আজ 16ই আগস্ট 1946-এর ঠিক এই দিনটিতে কলকাতার বুকে বাঙালি হিন্দুদের উপরে যে বিপর্যয় নেমে এসেছিল, সেই ইতিহাসকে স্মরণ করা এবং সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে পথ চলার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানে সম্মিলিত হয়েছি। এই দিনটি বাঙালি হিন্দুর জাতীয় জীবনে একটি ঐতিহাসিক দিন, কিন্তু ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদির ঢাক বাজিয়ে এই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরে হয়ে এসেছে। হিন্দু সংহতি প্রায় একক প্রচেষ্টায় এই দিনটিতে সাধারণ বাঙালি হিন্দুদের সম্মিলিত করে বিভিন্নভাবে তাদের মনের মণিকোঠায় আজকের এই দিনটির তাৎপর্যকে ঢুকিয়ে দেওয়ার, গেঁথে দেওয়ার চেষ্টা করে এসেছে এবং তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ইতিহাসকে যতই চেপে দেওয়ার চেষ্টা করুক, প্রকৃতির নিয়ম অনুসারে সত্যকে কেউ কোনোদিন চেপে রাখতে পারে না এবং তার ফলস্বরূপ আজকে হিন্দু সংহতি ছাড়াও ছোট বড় আরও অনেক বিভিন্ন প্রতিষ্ঠান আজকের দিনটিকে যথাযোগ্য মর্যাদা অনুসারে বিভিন্নভাবে পালন করছে। এটা হিন্দু সংহতির একটা বিরাট বড় সাফল্য বলে আমি মনে করি।
1946-এর 16ই আগস্টের এই ইতিহাস ইসলামিক জেহাদের প্রকৃত রূপ উন্মোচন করার ইতিহাস। এই ইতিহাস দীর্ঘদিন ধরে প্রচলিত একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলিম ভাই ভাই, এই সমস্ত কথা যে কত অন্তঃসার শূন্য তার প্রামাণ্য দলিল। এই ইতিহাস ধর্মনিরপেক্ষতার যে ভণ্ডামি এতদিন ধরে চলে এসেছে, এই ভণ্ডামির মুখোশ খুলে দেওয়ার ইতিহাস। পাশাপাশি এই ইতিহাস হচ্ছে বাঙালি হিন্দুর শিরায় শিরায় রাজা শশাঙ্ক, রাজা প্রতাপাদিত্যের রক্ত আজও বইছে তা উপলব্ধি করার ইতিহাস। এই ইতিহাস বাঙালি হিন্দুর প্রতিরোধের সামনে ইসলামিক জেহাদ যে কতটা অসহায় তার ইতিহাস। এই ইতিহাস বাঙালি হিন্দুর প্রত্যাঘাতের সামনে ইসলামিক জেহাদের বিষদাঁত ভেঙে যাওয়ার ইতিহাস। ইতিহাস থেকে যে জাতি শিক্ষা নেয় না সে জাতির ধ্বংস অনিবার্য। 1946-এর 16ই আগস্টের এই ঘটনার পর দফায় দফায় হিন্দুদের উপরই বাংলায় নির্যাতন হয়েছে। দেশ ভাগের পর অসংখ্য হিন্দু নরনারীর উপর অত্যাচার হয়েছে, তাদের হত্যা করা হয়েছে, তাদের ধর্মান্তরিত করা হয়েছে, হিন্দু নারী ধর্ষণ করা হয়েছে, হিন্দুদের মঠ মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, বিগ্রহের অবমাননা করে হিন্দু ধর্মীয় বিশ্বাসে বিভিন্নভাবে আঘাত দেওয়া হয়েছে। শুধু ওপার বাংলায় নয়, একই ঘটনা বারবার আমরা দেখেছি আমাদের এই পশ্চিমবঙ্গে। কোনো সময় কোনো মৌলবীকে হত্যা করা হয়েছে, এই অজুহাতে নলিয়াখালী আক্রমণ করা হয়েছে। ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে দেওগঙ্গাকে আক্রমণ করা হয়েছে, ধুলাগড়কে আক্রমণ করা হয়েছে। পাঁচলায় বিকি হাকোলা নামের গ্রামে নবী দিবসের মিছিল থেকে বিনা প্ররোচনায় আক্রমণ করা হয়েছে। আমরা দেখেছি রাজনৈতিক ঝান্ডা নিয়ে, বিভিন্ন দলের রাজনৈতিক পতাকা নিয়ে বিরোধী দলের হিন্দুদের উপরে বেছে বেছে আক্রমণ করা হয়েছে, তাদের ঘর বাড়ি লুট করা হয়েছে, তাদের বাড়ির মহিলাদের ধর্ষণ করা হয়েছে, তাদের বাড়ির ভিতরের মন্দির দেবস্থান এগুলো ভেঙে দেওয়া হয়েছে, অপবিত্রও করা হয়েছে। ফেসবুকে ইসলামের অবমাননা করা হয়েছে, এই অজুহাত তুলে বসিরহাটকে আক্রমণ করা হয়েছে। এই সমস্ত ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। এই সমস্ত ঘটনা নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো সব একই সূত্রে গাঁথা এবং সেই সূত্রের নাম হচ্ছে ইসলামিক জেহাদ। আমরা বারুদের স্তূপের উপরে বসে আছি। যদি বাঁচতে হয় তাহলে দিকে দিকে এই ইসলামিক জেহাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলতে হবে, হিন্দু যুব সমাজকে সংগঠিত হতে হবে, তাদের সাহসী হতে হবে এবং তাদের সংকল্পবদ্ধ হতে হবে। এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাঙালি হিন্দুর মানসিকতার পরিবর্তন দরকার। আমি আহ্বান করব সবাইকে যে সত্যকে জানুন এবং সত্যকে স্বীকার করুন। সত্যকে অস্বীকার করে কেউ কোনোদিন মাথা তুলে বাঁচতে পারে না। সবাই শান্তি চায়,
কিন্তু কোনো স্বাভিমানী জাতি নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে তার বিনিময়ে শান্তি চায় না। আমরা শান্তি চাই, কিন্তু মা বোনের সম্মান বিকিয়ে দিয়ে তার বিনিময়ে শান্তি চাই না। আমরা শান্তি চাই, কিন্তু পায়ের তলার মাটির বিনিময়ে নয়। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা, আমাদের বিশ্বাস, এই সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তার বিনিময়ে শান্তি চাই না। সারা বিশ্ব জুড়ে আজকে একটা ওয়ার অফ সিভিলাইজেশন, একটা সভ্যতার সংঘাত শুরু হয়ে গিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই ইসলামিক জেহাদি আগ্রাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। আজকে যদি বাঁচতে হয়, বাঙালি হিন্দুকে আজকে রুখে দাঁড়াতে হবে। বাঙালি হিন্দুকে তার ভণ্ডামি ছাড়তে হবে। আজকে বাঙালি হিন্দু যদি তার ভণ্ডামি না ছাড়তে পারে, তাহলে এই জাতি থাকবে না। আমরা দেখেছি পূর্ববঙ্গ থেকে বাঙালি হিন্দু আজকে প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে গঞ্জে হিন্দুরা দিনের দিনে সংখ্যালঘু হয়ে পড়ছে। তারা নিজের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে চলে আসছে। কিন্তু তাদের অনেককে আপনি জিজ্ঞেস করুন যে কেন জায়গা ছাড়তে হলো, কেন জমি ছাড়তে হলো। তারা সত্যকে স্বীকার করবে না। তারা অন্যান্য অনেক কথা বলবে, কিন্তু স্পষ্ট ভাষাতে বলবে না যে ইসলামিক জেহাদি আগ্রাসনের কারণে, তাদের অত্যাচারের কারণে আমরা আজকে ঘর ছাড়া, আমরা আজকে নিজের মাটি ছাড়া। এই ভণ্ডামি ছাড়ার সময় এসেছে। এই ভণ্ডামি থেকে নিজেদেরকে মুক্ত করার সময় এসেছে। হিন্দুরা ধর্মপ্রাণ, কিন্তু মনে রাখতে হবে যে ধূপধুনা দেওয়া, ঘন্টা বাজানো, ফুল বেলপাতা ছুঁড়ে ঈশ্বরের উপাসনা করা আর ভগবানের নাম নিয়ে অশ্রু বিসর্জন করা, এর মধ্যেই আমাদের ধর্ম সীমাবদ্ধ নয়। 1946-এর সেই সংকটময় দিনগুলোতে বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার জন্য, বাঙালি হিন্দুকে বাঁচানোর জন্য গোপাল মুখার্জি, বিজয় সিং নাহার, রাম চ্যাটার্জি এনারা যে পরাক্রমী ভূমিকা পালন করেছিলেন, সেটাই ছিল যুগ ধর্ম। এবং আজকেও বাঙালি হিন্দুকে যদি বাঁচতে হয়, তাহলে আজকে সময়ের ধর্ম, দিকে দিকে প্রতিরোধ গড়ে তোলা, এই ধর্মকে পালন করাই হবে যুগ ধর্ম। এই ধর্মই বাঙালি হিন্দুকে পালন করতে হবে। পাশাপাশি ইসলামিক জেহাদি শক্তিগুলোকে আমি হুঁশিয়ার করে দিতে চাই যে 46-এর সেই দিনগুলোতে, 16ই আগস্ট যে ডাইরেক্ট অ্যাকশন আপনারা শুরু করেছিলেন, তার ঠিক দুদিন পরে 18 তারিখ সকাল থেকে বাঙালি হিন্দুরা যে প্রত্যাঘাত শুরু করেছিল, সেই ইতিহাসকে স্মরণ করুন। অখণ্ড বাংলায় তখন হিন্দুরা সংখ্যালঘু। এই কলকাতায় তখন সুরাবর্দির রাজত্ব চলছে। সমস্ত পুলিশ প্রশাসন সুরাবর্দির কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণে। কিন্তু 18 তারিখ সকাল থেকে যে প্রত্যাঘাত গোপাল মুখার্জি এবং তার দলবলের নেতৃত্বে শুরু হয়েছিল, সেটা এতই ভয়ানক ছিল যে সুরাবর্দি লালবাজারে মাথায় হাত দিয়ে বসেছিলেন, হা হুতাশ করছিলেন, বিলাপ করছিলেন। এই ইতিহাসকে স্মরণ করুন। বাঙালি হিন্দু শান্তিপ্রিয়, তারা শান্তি চায়।
আমরা সংঘাত চাই না, আমরা লড়াই চাই না। কিন্তু এই শান্তিপ্রিয় বাঙালির এই শান্তিপ্রিয় প্রকৃতিকে কাপুরুষতা বলে ভুল করবেন না। এই ইতিহাসকে স্মরণ করলেই আপনারা জানবেন যে বাঙালি হিন্দুর ধৈর্যচ্যুতি ঘটলে তার পরিণাম কিন্তু ভয়াবহ হবে। এই বাংলায় ইসলামিক জেহাদি আগ্রাসনকে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। আমাদের এই পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হচ্ছে, বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের নেটওয়ার্ক এখানে তৈরি হয়েছে, অনেকে ধরা পড়ছে। কিন্তু যতজন ধরা পড়ছে তার থেকে অনেক বেশি লোক যারা বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে সহায়তা করছে, তাদের হয়ে কাজ করছে। এরা সব আমাদেরই মধ্যে মিলেমিশে রয়েছে, আমরা তাদেরকে এখনো চিহ্নিত করতে পারিনি। এই যে ভয়ঙ্কর বিপদ, এই বিপদের হাত থেকে আমাদের নিজেদের জাতিকে, আমাদের এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আজকে সময় এসেছে বাঙালি হিন্দুকে অ্যাগ্রেসিভ হতে হবে এবং প্রয়োজনে যে কোনো ধরনের অন্যায় আগ্রাসনকে প্রতিহত করতে প্রয়োজনে মিলিট্যান্ট হতে হবে। পাশাপাশি বাঙালি হিন্দুকে রাজনৈতিক দিক থেকে যথেষ্ট সচেতন হতে হবে। দলীয় আনুগত্য তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় আনুগত্য। নিজের দলের প্রতি অবশ্যই অনুগত থাকুন, কিন্তু জাতির প্রতি আনুগত্য সর্বোপরি। এ কথা কেউ যেন ভুলে না যায়। যারা রাজনীতি করছেন, সাধারণ সমর্থক বলুন অথবা বড় বড় নেতা, তাদের মনে রাখা উচিত যেই মাটিতে যেদিন হিন্দু দুর্বল হয়ে যাবে, এই মাটিতে যেদিন হিন্দু সংখ্যালঘু হয়ে যাবে, সেদিন যে কোনো দলের হিন্দু সমর্থক, হিন্দু নেতা, তারা এখানে নিজেদের দলকে এইভাবে সমর্থন করতে পারবেন না, এইভাবে নেতাগিরি করতে পারবেন না। ইতিহাস বলছে দীর্ঘ 34 বছর এই পশ্চিমবঙ্গের মাটিতে যে কমিউনিস্ট পার্টি শাসন করেছিল, তার অধিকাংশ বড় বড় নেতা বাংলাদেশের জন্ম তাদের, কিন্তু বাংলাদেশে তারা নিজেদের দল চালাতে পারেননি, সেখানে নেতাগিরি করতে পারেননি। তাদের পালিয়ে এই বাংলার মাটিতে আসতে হয়েছিল, পশ্চিমবঙ্গের মাটিতে, কারণ এই মাটিতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল, এই মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু শক্তিশালী ছিল। কংগ্রেসের নেতা দেখুন, প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং, বাড়ি পাকিস্তানে ছিল, ওখানে নেতাগিরি করতে পারেননি, এই ভারতের মাটিতে এসে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির প্রমুখ নেতা লালকৃষ্ণ আদবানি, বাড়ি পাকিস্তান, রাজনীতির ক্ষেত্র এই ভারতবর্ষ। এই ইতিহাস থেকে শিক্ষা নিন। রাজনীতি করতে হলে, নেতাগিরি করতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে এই মাটিতে হিন্দুর সংখ্যা, হিন্দুর শক্তি বাড়িয়ে রাখতে হবে। যেদিন হিন্দুর সংখ্যা কমে যাবে, হিন্দুর শক্তি কমবে, আপনাদের রাজনীতি করার জন্য অন্য কোনো জায়গা খুঁজতে হবে যেখানে হিন্দুর সংখ্যা বেশি, হিন্দুর শক্তি বেশি। সেই জন্য রাজনীতি করুন, কিন্তু নিজের জাতির প্রতি আনুগত্য, তাকে প্রাথমিকতা দিন। আসুন আজ 16ই আগস্ট, এই ঐতিহাসিক দিনে আমরা সবাই সংকল্পবদ্ধ হই
যে আমাদের পায়ের তলার মাটি দ্বিতীয়বার ভারত থেকে বিচ্ছিন্ন হতে দেব না। এই মাটির উপরে বাঙালি হিন্দুর উপরে কোনো ধরনের আগ্রাসনকে আমরা বরদাস্ত করব না। যে কোনো ধরনের অন্যায় আক্রমণের সামনে প্রবল পরাক্রমের সাথে আমরা রুখে দাঁড়াবো এবং সেই মতো সাহস এবং শক্তি সঞ্চয় করে গ্রামে গ্রামে বাঙালি হিন্দু যুবক যুবতীরা আমরা সংকল্পবদ্ধ হব, শক্তিশালী হব এবং এই কাজ যদি আমরা করতে পারি তাহলে এই 16ই আগস্ট প্রত্যেক বছর আমরা যে পালন করি সেটা নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং সেটা কার্যকর হবে। এই আশা রেখে সবাইকে এই আহ্বান করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আজ 16ই আগস্ট 1946 সালের এই দিনটি কলকাতার বুকে সংঘটিত হয়েছিল এক নারকীয় গণহত্যা, যার নেতৃত্বে ছিল মুসলিম লীগ। কিন্তু ভাগ্যদেবী বোধহয় হিন্দুদের জন্য সেই যাত্রায় অন্য কিছু লিখেছিলেন। তাই 16 তারিখ শুক্রবারে একতরফা হত্যালীলার শুরু মুসলিম লীগের হাতে হলেও 18, 19 এবং 20 তারিখে চিরক্ষমাহীন এই ইসলামিক আগ্রাসনের পাল্টা প্রতিরোধ ও প্রতিশোধের মাধ্যমে শেষ করেছিলাম আমরা হিন্দুরা। এই প্রতিরোধের বীরগাথার পূর্বভাগে ছিলেন গোপাল মুখোপাধ্যায়, যুগল ঘোষ, ভানু বোস এবং অন্যান্যরা। 16ই আগস্ট 1946 সালে মুসলিম লীগের চাপে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। সম্মত হন গভর্নর বারোজো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা লীগের এই কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ইতিপূর্বে কলকাতার 24টি পুলিশ হেডকোয়ার্টারে 22টিতে হিন্দু পুলিশ অফিসার সরিয়ে মুসলিম অফিসার নিয়োগ করেছিলেন সুরাবর্দী। উদ্দেশ্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও যাতে হিন্দুরা কোনো সাহায্য না পায়। মুসলিম ন্যাশনাল গার্ডের সদস্যদের 16 তারিখ সকালে 8:30টার মধ্যে মুসলিম ইনস্টিটিউটে সমবেত হওয়ার নির্দেশ দেওয়া হলো। এক্ষেত্রে ইসলামিক গ্রন্থ মুসলিম শরীফ থেকে একটি হাদিসের উল্লেখ করলে অত্যুক্তি হবে না। 745 নম্বর হাদিসে সেখানে বলা আছে, নবী যখন কোনো জনপদ আক্রমণ করতেন তখন ভোরবেলায় করতেন। বাস্তবিকই হিন্দুদের ওপর প্রথম আক্রমণের ঘটনাটি ঘটে ভোরের আলো ফোটা মানিকতলা ব্রিজে একজন নিরীহ গোয়ালার ওপর। এরপর সকাল 7টা নাগাদ আক্রান্ত হয় মানিকতলার দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার। আমার নাম বিক্রম গুপ্তা। আমার দাদুর নাম ছিল, যিনি ওখানকার কর্ণধারা ছিলেন, তার নাম ছিল কানাইলাল হালওয়াই। আমি দাদুদের মুখে শুনেছিলাম যে আমাদের দোকান প্রথম এখানে আমাদের দুধওয়ালা এসেছিলো, তো দুধওয়ালার ট্যাঙ্কি প্রথমে লুট হয়, ফেলে দেওয়া হয়। তারপরে এখানে আমাদের শোকেস সমস্ত কিছু ভাঙচুর হয়, লুটপাট হয়। 7:30 নাগাদ বউবাজার আর লোয়ার সার্কুলার রোডের জাংশনে শিয়ালদায় অস্ত্র শস্ত্র নিয়ে জমা হয় মুসলিমরা। বেলা বাড়তেই মহানগরীর বিভিন্ন এলাকা আক্রান্ত হয়। মরুপ্রায় আফগানিস্তানের উষর প্রান্তরের এক মুসলমান ফল ব্যবসায়ীর বুকে পিতৃত্বের স্নিগ্ধ বাড়ি সঞ্চার করে আপামর বাঙালিকে স্নেহসিক্ত এক রহমত উপহার দিয়েছিলেন তিনি। সেই ছবি বিশ্বাস তিনিও রেহাই পাননি। কিংবদন্তি চিত্রাভিনেতা ছবি বিশ্বাসের বাড়িতে হামলা চালায় পাকিস্তানের দাবিদার কলকাতাবাসী মুসলমানেরা আজ থেকে ৭৪ বছর আগে। এক সময় ছিল অ্যালজেব্রা মানে কেপি বসু, অ্যারিথমেটিক মানেই যাদব চক্রবর্তী। পাবনা জেলার সিরাজগঞ্জের যাদব চক্রবর্তী ভারতীয় গণিত চর্চার প্রবাদ প্রতিম পুরুষ। ব্রিটিশ সরকারও তাঁকে গণিত সম্রাট উপাধি দিয়েছিলেন। হিন্দি, উর্দু, অসমিয়া, নেপালি ইত্যাদি ভাষায় অনুবাদ হয়েছিল তাঁর বই।
কথিত আছে সিরাজগঞ্জের স্কুলের ছাত্ররা অঙ্ক পরীক্ষার দিন তার বাড়ির মাটিতে প্রণাম করে যেত। 28 বছর আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন তিনি। ছাত্রদের মধ্যে মুসলিমই বেশি ছিল, কিন্তু শিক্ষকতার প্রতিদান 16ই আগস্ট তাঁর কলকাতার বাসভবন আক্রান্ত হয় পাকিস্তানপন্থীদের হাতে। শপিং মল কালচার নতুন হলেও এই কলকাতা শহরে কিন্তু ছিল অন্তত 2টি ডিপার্টমেন্টাল স্টোর্স, যারা শপিং মলের আদি পুরুষ। একটি হলো হল অ্যান্ড অ্যান্ডারসন, অপরটি কমলালয় স্টোর্স। ধর্মতলা রোডের কমলালয় স্টোর্স ছিল কলকাতার অন্যতম নক্ষত্র। এখানে 1943 সালে বইয়ের দোকান খোলেন রাম হালদার। বিদেশ থেকে সদ্য প্রকাশিত বই পাওয়া যেত, আর পাশেই ছিল চায়ের দোকান। এই ঘটনা তখন কলকাতার কবি সাহিত্যিক, রাজনীতিবিদ, শিল্পীদের কাছে নতুন দিগন্ত খুলে দেয়। লেগেই থাকতো তারকা সমাবেশ। গোপাল হালদার, সুশোভন সরকার, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা আলী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাকে ছেড়ে কার কথা বলবেন। 1946 সালের 16ই আগস্ট বিকালে কলকাতার পাকিস্তানপন্থীদের হাতে সম্পূর্ণ লুট হয়ে যায় কমলালয় স্টোর্স। ধ্বংস হয় কলকাতার অন্যতম ঐতিহ্য। ডাইরেক্ট অ্যাকশন ডের প্রস্তুতি হিসাবে কলকাতার প্রায় সব পুলিশ বড় কর্তার পদ থেকে হিন্দুদের সরিয়ে মুসলমানদের আনা হয়। হিন্দু পুলিশ কর্তা ক্ষমতাহীন হয়ে পড়ে। 16ই আগস্ট সকাল 9:30টায় বটতলা থানা আক্রমণ করে মুসলিমরা। অসহায় পুলিশ কর্মীরা সাহায্য চায় পুলিশের সদর দপ্তরে, কোনো সাহায্য আসেনি। আবার সাহায্য চায় 9:50-এ, এবারও বৃথা যায়। ধ্বংস হয় বটতলা থানা। মেট্রো, লাইট হাউস, গ্লোব, নিউ এম্পায়ার, কলকাতার বিনোদন জগতের 4 স্তম্ভ। 16ই আগস্ট বিকেল 4:05 গণহত্যার কারিগরেরা আক্রমণ করে লাইট হাউস। কাছেই মেট্রো সিনেমা। মেট্রো সিনেমার পাশে কেসি বিশ্বাসের বন্দুকের দোকান ভেঙে সমস্ত অস্ত্র লুট করে নিয়ে যায় মুসলমানরা। রক্ষা পায়নি এলাকার কোনো হিন্দু দোকান। এখন যার নাম সুরেন্দ্রনাথ কলেজ, তার আগের নাম ছিল রিপন কলেজ। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত কলকাতার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারত তথা সুপ্রিম কোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি বিজন কুমার মুখার্জি, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নীরোদশ্রী চৌধুরী, নিমাই ভট্টাচার্য, শঙ্কর, ক্রীড়াবিদ শৈলেন মান্না, বদ্রু বন্দ্যোপাধ্যায়, ভাস্কর চিন্তামণি কর প্রভৃতি ছিলেন এই কলেজের ছাত্র। শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ তার সুবিখ্যাত অমৃত বচন প্রদান করে ভারতে ফিরে কলকাতায় এই কলেজের বেদিতে তার প্রথম বক্তব্য প্রদান করেছিলেন। দাঙ্গাবাজ বাহিনী সকাল 11:15-তে আক্রমণ করে রিপন কলেজ, বাঙালির শিক্ষার অন্যতম পীঠস্থান। শিয়ালদহ স্টেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি বহু ঘটনার সাক্ষী। তবে শিয়ালদহের নির্মমতম অভিজ্ঞতা হয়েছিল 16ই আগস্ট সকালে। সকাল 9টা নাগাদ প্রথম আক্রান্ত হয় শিয়ালদহ। তারপর কয়েকদিন ধরে প্রায় সর্বক্ষণ চলে লুটপাট আর খুনের মিছিল। কাছেই রাজাবাজার, সেটিই ছিল শিয়ালদহের অন্যতম দুর্বলতা। হয়তো আজও তাই আছে। ডাইরেক্ট অ্যাকশন ডের প্রত্যক্ষদর্শী পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল শ্রী গোলক বিহারী মজুমদার IPS 46-এর আতঙ্কের দিনগুলো ভুলিনি এই শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন, রাজাবাজারের ওপর দিয়ে আমাকে যেতে হতো। একদিন দেখলাম গরু কেটে যেমন হুকের সাথে ঝুলিয়ে রাখে, তেমনিভাবে দেখলাম হাত পা কাটা হিন্দু মেয়েদের চুল বেঁধে সব ঝুলিয়ে রেখেছে। বিভৎস আর নৃশংস সেই দৃশ্য। দেবকুমার বসু 1946-এর দাঙ্গার কয়েকটা দিন নামে একটি লেখা লিখেছিলেন 2006 সালে। সেখানে তিনি উল্লেখ করেছেন, রাজাবাজারের সামনে ভিক্টোরিয়া কলেজ ও স্কুল, মেয়েদের কলেজ ও হস্টেল একদম ফাঁকা, সবাই পালিয়েছে। কেবলমাত্র রাস্তার দোতলায় জানলার 4টি মেয়েকে খুন করে রাস্তার দিকে ঝুলিয়ে রেখেছে। কে বা কারা?
এই নৃশংসতা ও বিভৎসতা যারাই দেখেছেন তারাই অনুভব করতে পারেন যে আমাদের মতো যুবকেরা কেন উত্তেজিত হয়ে ক্ষিপ্ত হবে না। কেউ এই হস্টেলের দিকে তাকালে রাস্তার দিকে জানলাগুলি ইট গেঁথে বন্ধ করে দেওয়া আছে দেখবেন। প্রায় 200 বছরের পুরানো কলকাতার বেঙ্গল ক্লাব বিশ্বের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাব। গণহত্যার দিন বিকেল 4:20 মুসলমান বাহিনী আক্রমণ করে বেঙ্গল ক্লাব। রাজা দীনেন্দ্র স্ট্রিট সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে পড়ে। সেখানে এমন একটিও হিন্দু বাড়ি ছিল না যেটি মুসলিমদের হাতে আক্রান্ত হয়নি। এলাকাটি হিন্দু অধ্যুষিত ছিল। লুটপাটের সাথে চলেছিল অবাধ গণধর্ষণ। যে কোনো সাধারণ সংগ্রাম ছিল না, ছিল জিহাদ, কাফের হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ। আগামী 1.5 দিন ব্যাপী আল্লাহু আকবার, নারাহি তাকবীর, লড়কে লেঙ্গে পাকিস্তান ধ্বনিতে ব্যক্ত হয়ে থাকলো মহানগর। আগুনে জ্বলতে লাগলো হিন্দুদের স্থাবর অস্থাবর যা কিছু। ইতিমধ্যে 17ই আগস্ট গার্ডেন রিচ টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সৈয়দ আবদুল্লাহ ফারুকির নেতৃত্বে উন্মত্ত মুসলিম জনতা মেটিয়াবুরুজের লিচুবাগান বস্তির কেশরম কটন মিলের কয়েকশো হিন্দু শ্রমিককে হত্যা করে। দাঙ্গার নারকীয়তায় ফুঁসে ওঠে হিন্দু সমাজ। আপনারা সকলেই জানেন, রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে নবী মুহাম্মদ ইসলামের ধর্মে অবিশ্বাসীদের হত্যা করে মক্কা অধিকার করেন। সেটা ছিল 629 খ্রিস্টাব্দ। তারপর থেকে এই পৃথিবীর বুকে 1391টি বছর ধরে বহু ব্যভিচার, কয়েক কোটি মানুষের হত্যালীলা এবং লক্ষ লক্ষ মহিলার চরম লাঞ্ছনার ও মৃত্যুর মাধ্যমে এসেছে এই জিহাদিদের সর্বগ্রাসী বিধ্বংসী নারকীয় স্বপ্নের বাস্তবিক চেহারা। ইসলামের এই জিহাদি আগ্রাসনের থেকে কি পেল পৃথিবী? শূন্য থেকে প্রায় 56টি দেশে ইসলামিক মতবাদ কায়েম এবং পৃথিবীর জনসংখ্যার প্রায় 23% ইসলামীকরণ। আর কি পেলাম আমরা ভারতীয়রা, বা আরও নির্দিষ্টভাবে বলতে গেলে বাঙালিরা? লাঞ্ছনা, কয়েক লক্ষ ভিটেহারা ভীতু প্রাণ বাঙালি পরিবার, আর ক্রমশ হেরে যাওয়া এক ক্ষয়িষ্ণু জাতি যাদের মজ্জায় মজ্জায় মুসলমানের প্রতি আকুত ভয়। কিন্তু ওই 17ই আগস্টের রাতে ইসলামের এই জিহাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে ঘুরে দাঁড়িয়েছিল কলকাতার বুকে প্রায় 800 বাঙালি ছেলের দল। এই কালান্তক দাঙ্গায় হিন্দুদের জন্য যখন সর্বত্র সর্বনাশ অপেক্ষা করছিল, ঠিক তখনই অগ্নিস্ফুলিঙ্গের মতো আবির্ভূত হন শ্রী গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা। সঙ্গে পেলেন যুগল ঘোষ এবং ভানু বোসদের মতো তরতাজা কিছু বাঙালি প্রাণ। দুদিন মুসলমানদের হাতে 5000-এর ওপর মানুষের পরিকল্পিত খুন। শুরু হলো সেই রাত থেকে বাঙালি হিন্দুদের পাল্টা মারের এক অবিশ্বাস্য রুদ্ধশ্বাস প্রতিরোধ ও প্রতিশোধের 3 দিন। রক্তে আদায় করা রক্তের ঋণ। বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাইপো হওয়ার সুবাদে গোপাল মুখোপাধ্যায়ের ওরফে গোপাল পাঁঠার বহু স্বাধীনতা সংগ্রামীদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল। সেই সময় বিপ্লবীদের গোপন আখড়ায় নিয়মিত যাতায়াত করতেন অরবিন্দ ঘোষ, পুলিন বিহারী দাস প্রমুখ। এই আখড়াতেই যেতেন গোপাল মুখোপাধ্যায়। সেখানেই চর্চা করতে করতে ভালো লাঠিয়াল ও কুস্তিগির হয়ে উঠেছিলেন তিনি। রাইটার্স বিল্ডিংয়ের বোমা ছোড়ার পরিকল্পনায় বিনয় বাদল দীনেশকে সাহায্য করেছিলেন গোপালবাবু। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময়ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন গোপাল মুখোপাধ্যায়। এমনকি শহীদ ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদ যেই আগ্নেয় অস্ত্র তাঁদের বৈপ্লবিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করেছিলেন, তাও গিয়েছিল এই কলকাতা থেকে গোপালবাবুর মারফত। হরেন ঘোষের মাধ্যমে আগে থেকেই খবর পেয়েছিলেন জিহাদি পাকিস্তানপন্থীদের হাওড়া ব্রিজ সহ মনুমেন্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, টালা ট্যাঙ্কের মতো কলকাতার বেশ কিছু স্থাপত্যকে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা। গঙ্গার এপারের পুরো কলকাতা সহ আজকের পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি এইভাবে বিচ্ছিন্ন করে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ছক। এই নাশকতা রুখে দেবার আর্জিতে নেতাজির আদর্শে বলিয়ান গোপাল মুখোপাধ্যায়
তলে তলে সংঘবদ্ধ করেছিলেন একটি যুবক বাহিনী। ধর্মের গ্লানি এবং সহধর্মীয়দের এই অসহায়তা দেখে গোপাল পাঁঠা রাতারাতি 800 জন হিন্দু যুবককে নিয়ে গড়ে তুললেন এক সশস্ত্র বাহিনী, ভারত জাতীয় বাহিনী। তার নির্দেশ ছিল, একজন হিন্দুকে খুন হতে দেখলে 10 জন মুসলমানকে হত্যা করবে তোমরা, কিন্তু মুসলমান পশুদের মতো কোনো মহিলা বা শিশুর গায়ে হাত দেবে না। একইভাবে বিজয় সিং নাহার স্থানীয় হিন্দু যুবকদের নিয়ে গড়ে তোলেন সশস্ত্র প্রতিরোধ বাহিনী। তাকে সাহায্য করেন কংগ্রেস নেতা ইন্দুভূষণ বিদ, দেবেন দে এবং ফরওয়ার্ড ব্লক নেতা রাম চ্যাটার্জি। এগিয়ে আসে হিন্দু মহাসভা। স্থানীয় ক্লাবগুলি যেমন বাগবাজারের জাতীয় যুব সংঘ ও দেশবন্ধু ব্যায়াম সমিতি, বউবাজারের হিন্দু শক্তি সংঘ, পাক সার্কাসের তরুণ ব্যায়াম সমিতি ও আর্যবীর দল, এন্টালি ব্যায়াম সংঘ, হাওড়ার সালকিয়ার তরুণ দল, শ্রীরামপুরের মিতালি সংঘ প্রভৃতিও যথোপযুক্ত প্রতিরোধ গড়ে তোলে। শিয়ালদার ভানু বোস, যুগল ঘোষ, বসুমিত্র কিংবা শ্যামবাজারের কালুর মতো হিন্দু যুবকরা সেদিন ঝাঁপিয়ে পড়ে নারীর সম্ভ্রম রক্ষা করতে। পরবর্তীতে গান্ধীজির সাথে দেখা করে গোপাল পাঁঠাকে অস্ত্র সমর্পণ করতে বলা হলে ক্ষাত্রবীর্যের মূর্ত প্রতীক গর্জে ওঠেন, একটি পেরকও যদি আমার হিন্দু ভাইদের রক্ষাকল্পে নারীর সম্ভ্রম রক্ষা করতে ব্যবহৃত হয়ে থাকে, আমি সেটিও সমর্পণ করব না। নৃশংসতার জবাব কয়েক গুণ নৃশংসতার মাধ্যমে দেওয়া হলো। এবার পিছু হটে মুসলিম লীগ। মুসলিমদের প্রাণ রক্ষার্থে কলকাতায় আর্মি নামান সোহরাওয়ার্দী। 22 আগস্ট শহরে দাঙ্গার পরিসমাপ্তি ঘটে। 16 থেকে 20 আগস্ট 1946 কলকাতার বুকে পুরোটা একটা ঘটনাক্রম, একটা যুদ্ধের শুরু আর শেষ। পুরোটাই একটা অঘোষিত ধর্মযুদ্ধ। আর যুদ্ধে কতটা ক্ষয় ক্ষতি হলো তার থেকে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধে কে জিতল সেটা। আর এই ধর্মযুদ্ধে আমরা বাঙালি হিন্দুরা জিতেছিলাম। সেই বিজয় উদযাপিত করব। আর তাই এবছর থেকে আগামী প্রতিটা 18ই আগস্ট পালিত হোক বিজয় দিবস। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে, ম্যানহাটন থেকে ম্যানচেস্টার, যেখানেই বাঙালি আছে, হোক বিজয় উৎসব। হিন্দু সংগতির তরফে আপামর হিন্দু ভাই বোনদের প্রতি সশ্রদ্ধা নিবেদন। দৃঢ় কণ্ঠে জিহাদি মনোভাবের বিরুদ্ধে গর্জে উঠুন। গোপাল মুখোপাধ্যায়, যুগল ঘোষ, ভানু বোসেদের পদাঙ্ক অনুসরণ করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বীর দর্পে বলুন, এ মাটি আমার মাটি, মাটির দখল ছাড়ছি না, জিহাদি ঘাঁটি ভাঙছি, দেখো জিহাদের শেষ রাখছি না। আজ ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে এক নতুন অধ্যায় শুরুর অপেক্ষায়। নতুনের আহ্বানে সহনাগরিকদের এই বিজয় বার্তা পৌঁছে দেওয়াই হলো আমাদের কর্তব্য, ধর্ম। তাই আমরা বিশ্বাস করি সংহতির প্রত্যেক যোদ্ধা এক একজন গোপাল মুখার্জি, ভানু বোস, যুগল ঘোষ। হ্যাঁ, আমিও গোপাল পাঁঠা। হ্যাঁ, আমিও গোপাল মুখার্জি। হ্যাঁ, আমিও গোপাল মুখার্জি। হ্যাঁ, আমরাও গোপাল মুখার্জি। হ্যাঁ, আমিও ভানু বোস। হ্যাঁ, আমি ভানু বোস। হ্যাঁ, আমিও ভানু ঘোষ। হ্যাঁ, আমিও যুগল ঘোষ। হ্যাঁ, আমি যুগল ঘোষ। হ্যাঁ, আমিও যুগল ঘোষ। হ্যাঁ, আমিও যুগল ঘোষ। হ্যাঁ, আমিও যুগল ঘোষ।